তাতে মনে হচ্ছে না আজকে আমি আর ওই দুই জায়গায় যাইতে পারবো শুধুমাত্র এই একটা মানুষের জন্য। এখন দেখি সে কখন আসেন সেই মহান ব্যক্তি। টোটাল কত রাখছে এখানে, ফাইল হচ্ছে রেডি হয়ে গেছে। এখন যাব হচ্ছে গাড়ি, উনি গাড়ি চালাইছে কত কিলো জানেন? বেশি না মাত্র। আজকে হলো আমি যাচ্ছি আমার বাইকের নাম ট্রান্সফার করতে। বাইকের নাম ট্রান্সফার করতে এবার আর কি অনেক ভালোই সময় লাগলো, কারণ আমি যখন বাইকটা কিনছিলাম তখন বলছিল যে ওই সপ্তাহের ভিতরেই করে দেবে, বাট ওই সপ্তাহে আর হয় নাই। মালিক তো এমন এক মালিক যাকে ফোন দিলেও ফোনে পাওয়া যায় না। সে দোকানে কথা বলছিল নেক্সট উইকের সোমবারে করবে, বাট হচ্ছে সে ওই দিন সময়ই দেয় নাই। বলল কি যে তার নাকি একটা নতুন বাইক সেও কিনছে, সে যখন রেজিস্ট্রেশন করবে তখন তা। এইভাবে তো আর কি আর হয় না, তাই না? পরে দোকানের মালিক যে আছে সে বাইকের মালিকের সাথে কথা টথা বলে সবকিছু ঠিকঠাক করে আজকের দিনটা হচ্ছে ফিক্স করছে। সো আজকে হলো যাচ্ছি মূলত বাইকের এই নাম ট্রান্সফারের যে কাজ কারবার সেগুলো করতে, এবং কত কি খরচ হয় এবং হলো আপনাদের সাথে এই টোটাল যে এক্সপিরিয়েন্স এটা হলো শেয়ার করব। আর হচ্ছে আমি কিন্তু বাইকের এই নাম ট্রান্সফারটা নিজে করব না, এটা হলো শোরুম থেকে করাই দেবে। সো শোরুম থেকে করা মানে তো বুঝতে পারতেছেন যে এটা ভিতরে কোনো লোক, যাকে হচ্ছে খাস বাংলায় দালাল বলে আর কি, দালাল ধরে করা। সো দালাল ধরে কিভাবে আর কি করে ওরা কাজ কামগুলো এবং কত কি খরচ হয় সবকিছু জানতে পারবেন এই ভিডিওতে। সো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আজকে তো ইন্ট্রোই দিই নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ মটো মিস্ট্রি। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। তো চলুন বেশি দেরি না করেই চলুন শুরু করা যাক আজকের ভিডিও। Empty hearts and neon lights, they're playing with my mind. Gotta get out of here tonight. Oh, I wanna run off and fly, and I'll tell myself it's fine to be alone, just to find somewhere that finally feels like home. Oh, 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 I hate all this overthinking. Oh, 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 the more I swim, the more I'm sinking. Take me to a world of silver, no more heartbreaks, tears, painkillers. Take me somewhere unfamiliar, bring me back to where we started out. Get me out of now, to where we started out. Get me out of now, to where we started out. La 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 la, oh, oh. Get me out of broken hearts and starting fights, turning truth to lies. Gotta get up, stop wasting time. Yeah, I wanna run off and fly, and I'll tell myself it's fine to be alone, just to find somewhere that finally feels like home. Oh, 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 I hate all this overthinking. Oh, 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 the more I swim, the more I'm sinking. Take me to a world of silver, no more heartbreaks, tears, painkillers. Take me somewhere unfamiliar, bring me back to where we started out. মালিকানা পরিবর্তনের জন্য আমার হচ্ছে যে ব্যাংক জমা সেটা হলো দিলাম। টোটাল কত রাখছে এখানে? এখানে কয়েকটা কপি আছে, একটা হচ্ছে 2070 টাকার, আরেকটা হচ্ছে 575, একটা হচ্ছে 555, একটা হচ্ছে 490 টাকার। আর আপাতত তো বললো এটাই শুধু দিতে, আমি আসলে নিজে করতেছি না, আমি হচ্ছে একজনকে দিয়ে করাচ্ছি। যার কারণে প্রথম যে এটা দিলাম
মানি রিসিট, সেখানে হচ্ছে হলো ব্যাংক জমা, একটা হলো 2070, আর একটা হচ্ছে 575, একটা হচ্ছে 555, আর একটা হচ্ছে 490। আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে বাকি যে খরচগুলো আছে সেগুলো আপনাদেরকে জানাতে পারবো, এবং ভিডিও শেষে অবশ্যই বলে দেবো যে আমরা কত টাকা খরচ করে আজকে এই মালিকানা পরিবর্তন করতেছি। এটা হচ্ছে হলো গাড়ির ফাইল হচ্ছে রেডি হয়ে গেছে। এখন যাব হচ্ছে গাড়িটা চেক করাতে। গাড়িটা চেক করে হচ্ছে এখানে ওই যে কর্মকর্তা আছে এখানে একটা সাইন টাইন করে দেবেন, তারপরে হলো বাকি কাজ। এখন এখানে এটা মনে হয় পাম্পই তো, গ্যাসের লাইন মনে হয়। গাড়ি আমি বাইর করবো কেমনে? তো যাই হোক, আগে গাড়িটা হচ্ছে চেক করাই, তারপরে বাকি কথা আপনাদের সাথে শেয়ার করতেছি। মিরপুর বিআরটিএতে এখানে হচ্ছে হলো সব গাড়িগুলো চেক করে। আপাতত গাড়িটা ওই যে রাখছি এনে। এখন কখন আসেন আবার যিনি চেক করে, কত মিনিট পর পর যেন আসে। গতবার যখন আসলাম দেখলাম তো তাদের ভাবসাবই আলাদা, এখন আরো বাড়ছে কি বাড়ে নাই এখন তো জানি না, দেখা যাক কতক্ষণ লাগে। এখন ঘড়িতে হচ্ছে সময় 11টা 16, আমি আসছি হলো 10:30টার দিকে। ভিতরে লোক থাকলে কাজ করতে সাধারণত বেশি একটা সময় লাগে না, আর যেহেতু আমি যেই শোরুম থেকে কিনছি গাড়িটা আর কি, সেখান থেকে করাচ্ছি, এই জন্য টাইম একটু কম লাগতেছে। মালিক যে আগের মালিক তিনি আসবেন হচ্ছে 1টার সময়। এখন দেখা যাক এই চেক করতে কত সময় কি লাগে। ঘড়িতে সময় এখন 2টা 15। আমাকে মালিক আসবে বলছিল 1টার সময়, এখন বাজে 2টা 15, মালিকের কোনো খোঁজ নাই। এই গাড়িটার বর্তমান যে মালিক, তার সময় জ্ঞান, তার হচ্ছে হলো দায়িত্ববোধ জিনিসটা এতটা পরিমাণে লো, এতটা পরিমাণে কম যে সে লাস্ট 1 সপ্তাহ ধরে ঘোরাইছে, আজকে একটা টাইম দিছে, আজকে সেই টাইমেও সে অনুপস্থিত, এখনো সে আসতে পারে নাই। হুম মানে মানুষের কেন অনটেজ বাইক কেনে তা আজকে হারে হারে টের পাচ্ছি। আমার কাজ কখন হয়ে যায়, আমি কখন বাসায় চলে যেতে পারি। আমার ইচ্ছা ছিল যে এরপরে আমি আরো উবার এবং পাঠাওয়ার অফিসে যাব, এবং এই নাম্বার যে চেঞ্জ বিষয়ক যে কাজ কারবার সেটা, প্লাস হচ্ছে আপনাদের অনেক কোয়েরি আছে যেগুলো সম্বন্ধে মানে উবারের বা পাঠাওয়ের পলিসি যেগুলো সেগুলো আপডেট হয়েছে কিনা সেগুলো জানার জন্য মূলত আমি ভাবছিলাম যে আজকে যাব, এক কাজে দুই কাজ হয়ে যাবে। তবে এখন যে অবস্থা, তাতে মনে হচ্ছে না আজকে আমি আর ওই দুই জায়গায় যাইতে পারবো, শুধুমাত্র এই একটা মানুষের জন্য। মালিকানা পরিবর্তনে বাইকের যে আগের মালিক তার যদি দায়িত্ব জ্ঞান কম থাকে, সে যদি দায়িত্ব জ্ঞানহীন হয়, তাহলে এই অবস্থাটাই আর গিয়ে হবে। 11টা 36-এর সময় হচ্ছে আমার গাড়ির ইন্সপেকশন শেষ হয়ে গেছে। মালিক আসলে মোটামুটি 12টা 1টার ভিতরে আমার কাজ শেষ করে আমি চলে যেতে পারতাম, বাট না, এই মালিক এখন ঘোরাচ্ছে। সে একটু আগে আমাকে বললো 2টার দিকে সে নাকি বিজয় সরণি, তাহলে এখন বিজয় সরণি থেকে মিরপুর 10 পর্যন্ত আসতে তার আরো বেশি সময় লাগবে, তাই না? অথচ সে আমারে ওই 11টা 36-এর সময় বলছে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসতেছে। লাস্ট বিগত 1 সপ্তাহ ধরে ঘোরায়, প্লাস হচ্ছে ফোন দিলে, শোরুম থেকে ফোন দিলে সে ফোন ধরে না, আমি তাকে নিজে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি তাও সে ফোন ধরে না। মানুষ কিন্তু তার কাণ্ডব জ্ঞানহীন এবং দায়িত্ব জ্ঞানহীন হইলে এই ধরনের হইতে পারে। এই জন্য ভাই চেষ্টা করবেন যে নতুন বাইক কেনার, সেকেন্ড হ্যান্ড যদি কিনতে হয় অন টেস্ট কিনবেন। এই ধরনের চক্করে বাংলাদেশের এই যারা ফার্স্ট মালিক এরা 90%ই এরকমই। এই পুরোটাই হচ্ছে হলো এই জাতটাই খারাপ, যে এরা আপনারে টাইম দেবে না, গুনায় ধরে না। হ্যাঁ, এই জন্য অনেক শোরুম থেকে কি করে পুরো টাকা দেয় না, এই শোরুম থেকে হয়তো বা তাকে পুরো টাকাটা দিয়ে দিয়েছে, যার কারণে এখন গ্রাহ্য করতেছে না। এখন দেখি সে কখন আসেন সেই মহান ব্যক্তি। এই যে হচ্ছে হলো কাজ শেষ আপাতত গাড়ির। এখন 2 মাস পরে এসে মনে হয় ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেওয়া লাগবে, তারপরে হলো বাকি কাহিনী। তো চলুন আপনাদেরকে আজকে সারাদিনে কি কি হয়েছে না হয়েছে এটা শেয়ার করি, গাড়িতে উঠে নি। তো ভিউয়ার্স, আজকে আপনারা দেখলেন যে আমি মালিকানা পরিবর্তন করতে আসছিলাম। সো প্রথম থেকে নিয়ে আপনাদেরকে আজকের দিনে হয়ে যাওয়া যে কাহিনীগুলো সেগুলো বলি এক এক করে। প্রথমে যখন আসলাম, প্রথমে হচ্ছে হলো গাড়ির যেই ব্যাংক জমা আর কি, সেটা হচ্ছে হলো দিয়ে আসলাম। সেটার অ্যামাউন্টটা তো আমি শুরুতেই বলছি আপনাদের কত কি দিয়েছি। আমাকে শোরুম থেকে বলে দিয়েছিল যে টোটাল লাগবে হচ্ছে আপনার 10,000 টাকা, এবং আসার সাথে সাথে যে কাজটা করে দিচ্ছিল তিনি হচ্ছে পুরো 10,000 টাকাই নিয়ে নিয়েছেন। এর পরবর্তীতে হচ্ছে হলো গাড়ির যে ফাইল, হ্যাঁ, স্ট্যাম্প দিয়ে রেডি করা, সেগুলো হচ্ছে হলো আগে রেডি করলাম। রেডি করার পরে গাড়িটা নিয়ে গেলাম হচ্ছে চেক করার জন্য। তারপরে হচ্ছে ওই যে চেকের জন্য ওখানে যে আসে আর কি, সে হচ্ছে গাড়িটা চেক করলো। চেক করার পরে কি অবস্থা, চেক করার পরে
হচ্ছে হলো আমরা ওয়েট করতেছিলাম মালিকের জন্য। মালিক তো যে বললামই কেমন, কখন আইছেন, ঘুরায় ফিরায় সে আইছে মনে হয় 2:40-এর দিকে আর কি হলো মালিক আইছে। এরপরে মালিক আসার পরে মালিকের সাথে নিয়ে গেলাম হচ্ছে ওই যে ভাই কাজটা করে দিচ্ছিল ওনার কাছে। ওইখানে যে আপনার ছবি লাগছে আপনার হচ্ছে কয়েকটা। তার মধ্যে প্রথম যে ছবিটা লাগছে সেটা হচ্ছে হলো বাইকের দুই সাইডে দুইজন দাঁড়ায় হচ্ছে হলো ছবিটা ওঠানো লাগছে। এর পরবর্তীতে ওই উপরে যিনি বসেন অফিসার আর কি, এক ম্যাম, ওনার সাথে যে মালিকের সাথে একটা ছবি হচ্ছে নেওয়া লাগছে। এই ছিল হচ্ছে হলো মেন কাহিনী। এরপর হচ্ছে মালিকের কাজ শেষ, ওনার কিছু সিগনেচার ছিল সেগুলো হচ্ছে করছে। এর পরবর্তীতে কি হলো কাহিনী, যে এর পরবর্তীতে ওই রুমের থেকে একটা স্লিপ দেয়। হ্যাঁ, এই স্লিপেই হচ্ছে মেন কাহিনী, যার কারণে হলো এই লোক ধরে করা আর কি। হ্যাঁ, এটা তো সহজে পাওয়া যায় না। উনি আসলেন ওই যে জ্যাকেটে করাইছি, তারপরে হচ্ছে হলো উনি ভিতর থেকে স্লিপটা এনে দিলেন। এরপরে হচ্ছে মেয়াদ বাড়ায় বলতে কি 2 মাস পরে হচ্ছে গাড়ির ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগে, ওই পর্যন্ত হচ্ছে মেয়াদ থাকে। এরপরে হচ্ছে মেয়াদ বাড়ানোর পরে ওটা একটা সিগনেচার করা লাগে, ওই সিগনেচার করে সিল মেরে আমাদের কাজ শেষ। এরপরে হলো 2 মাস পরে এসে হচ্ছে হলো ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিতে হবে। এখন ফিঙ্গারপ্রিন্টের পরে একটা ডেট দেয়, স্মার্ট কার্ডের ডেট, তারপরে হচ্ছে ওই ডেটে এসে হচ্ছে আপনার নিয়ে যেতে হয় স্মার্ট কার্ডটা। এইটাই হচ্ছে পুরো প্রসেস। এখন আপনারা অনেকে হয়তো ভাবছেন যে গাড়ি তো কিনলাম, বাট গাড়ি কত দিয়ে কি কিনলাম, বা গাড়ি কত হাজার কিলো চলা, হ্যাঁ, তারপরে মানে এইসব যে তথ্যগুলো, এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি নাই। কেন শেয়ার করি নাই, তাই না? এর প্রধান কারণ হচ্ছে আমি আজকের দিনের ওয়েট করতেছিলাম, যে আজকে আগে মালিকের কাছ থেকে প্রকৃত যে তথ্য, হ্যাঁ, প্রকৃত তথ্যটা আগে নিয়ে নিয়ে গাড়ি আসলে কত কিলোমিটার চলছে। আপনারা হয়তো অনেকেই দেখছেন আমি যখন গাড়িটা কিনি, গাড়িতে হচ্ছে হলো আপনার ওডো ছিল কত জানেন, 11,000 সামথিং। এখন দেখেন, এখন ওডো দেখা যাচ্ছে কিনা 12,775। এই কয়দিনে আমি প্রায় 1,000-এর মতো চালাইছি গাড়ি। এখন হচ্ছে আজকে যখন মালিক আসলো, মালিক তো গাড়ি বেচে দিছে, মালিকের আর কোনো কিছু দেওয়া দেওয়া নাই, আমিও কিনে ফেলাইছি, আমারও কোনো দেওয়া দেওয়া নাই। সো এখন সত্যি কথা বলতে আর অসুবিধা নাই, তাই না? সো এখন মালিকের কাছ থেকে সত্যি কথা শুনলাম, মালিক থাকে হচ্ছে নারায়ণগঞ্জ, ঠিক আছে? গাড়ি উনি বেচছেও নারায়ণগঞ্জে। উনি গাড়ি চালাইছে কত কিলো জানেন? বেশি না, মাত্র 44,000 কিলো। অথচ ওডোতে ছিল কত জানেন? মাত্র 11,000 কিলো। গাড়ি বেচা হয়েছে নারায়ণগঞ্জে, সেই গাড়ি ঘুরে ফিরে আইছিল ঢাকার রামপুরায়। এখন 44,000 গাড়ির কিলোর প্রাইস আর 11,000 গাড়ির কিলোর প্রাইস তো এক না, তাই না? দাঁড়াইনি, হ্যাঁ, যেখানে ছিলাম, যে 44,000 গাড়ির কিলোর প্রাইস আর 11,000 গাড়ির কিলোর প্রাইস কিন্তু কখনোই এক না। বাট সেটারে ওডো মোটো কমায়ে এমন ভাবে সেট করছে, যার কারণে হচ্ছে হলো বিষয়টা এরকম দাঁড়াইছে যে এত হাজার কিলোর বাইক এত দিয়ে কিনা ঠিক হয়নি। এখন আসলে আপনাদেরকে দামের পার্থক্যটা বলি, উনি গাড়ি বেচছে 1,35,000 টাকায়, তবে উনি মূলত হচ্ছে এক্সচেঞ্জ করে নিয়েছে। হ্যাঁ, উনি হলো এটা দিয়ে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 যে দোকানে বেচছে ওই দোকান থেকেই এক্সচেঞ্জ করে নিয়েছে। তো ওইখানে ওনাদের কিছু থাকতে পারে, যার কারণে গাড়ির দামটা কমায় রাখছে হয়তোবা, ভিন্ন বিষয়, বাট যা হোক। কিন্তু বলতে হবে যে গাড়ির যে কন্ডিশন, হ্যাঁ, সেই অনুযায়ী 44,000 কিলো চলছে গাড়িটা, কিন্তু বোঝার উপায় নাই। গাড়ির স্টক টায়ার থেকে শুরু করে গাড়ির সবকিছু স্টক আছে আর কি। আর হচ্ছে হলো মালিক বললো যে এই যে পার্টটা স্ক্র্যাচ পড়া ছিল, এইটা নাকি হচ্ছে ওনারা চেঞ্জ করে দিয়েছে হয়তো, আর বাকি যা আছে সবকিছুই হচ্ছে গাড়িতে হলো আপনার স্টক আছে। এখন কন্ডিশন যেহেতু ভালো, সব ঠিক আছে, বাট কি লেভেলের যে বাটপাড়িটা হয় সেকেন্ড হ্যান্ড শোরুমে, সেটা হচ্ছে হলো আপনারা এই যে আজকের কাহিনী এটা দেখে হয়তো বা বুঝতে পারলেন। এইটাই ছিল হচ্ছে মেন কথা, যে কি পরিমাণ বাটপাড়িটা বাংলাদেশের সেকেন্ড হ্যান্ড মার্কেটে হয়। এই জন্য হচ্ছে হলো কি, যে ভাই বাইক যদি কিনতে হয় সেকেন্ড হ্যান্ড অপশনে না যাওয়া ভালো। আর সেকেন্ড হ্যান্ড অপশনে যদি জানো, তাহলে কি করতে হবে জানেন? তাহলে হচ্ছে ট্রাস্টেড শোরুম বাংলাদেশের কিছু কিছু আছে, যাদের কাছ থেকেই শুধুমাত্র কিনতে পারেন, যাদের কাছে মিটার টেম্পারিং থাকে না। আর কথা বলতে বলতে আমরা আসলে হলো উবারের অফিসে। এখন উবারের অফিস খোলা আছে কিনা সেটাই হলো বড় বিষয়। হ্যাঁ, কারণ আমার গাড়ির এই নাম্বারটাও চেঞ্জ করা দরকার। একটুখানি দাঁড়ান, আমি একটু দেখে আসি যে উবার অফিস খোলা আছে কিনা। হ্যাঁ, তারপরে হচ্ছে জানাচ্ছি আপনাদের বাকি কাহিনী। ঘড়িতে এখন সময় 4:11। উবারের কাজটা শেষ করলাম। পাঠারটা মেবি অফিসে যাব না, ওদের অনলাইন থেকেই মনে হয় করা যায়। 100 টাকা সার্ভিস চার্জ নিয়েছে। এখন 1.5-2 ঘন্টার মধ্যে বললো অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে।
এই কয়দিন একটানা যখন রাইড শেয়ার করছি, হ্যাঁ, একটাই সমস্যা যে মানুষ এসে বলে যে ভাই গাড়ির নাম্বার মেলে না। এই জন্য এই কাজটা নাম ট্রান্সফারের জন্য আটকাইছিল, এখন হচ্ছে করে দিলাম, যার কারণে আর এই নাম্বার রিলেটেড প্রবলেম আর হবে না আপাতত। যারা জিজ্ঞেস করেন আমাকে যে ভাই উবার অফিস কোথায়, অনেকেই জিজ্ঞেস করেন যে উবার অফিসটা কোথায়, সর্বপ্রথম আসবেন হচ্ছে ঢাকা কমার্স কলেজের এখানে। হ্যাঁ, এই দেখেন, এই যে হচ্ছে ঢাকা কমার্স কলেজ, আমার হাতের বাম দিকে এই যে হচ্ছে ঢাকা কমার্স কলেজ। এবার কমার্স কলেজ থেকে একটু সামনে আসবেন, সামনে আসতে হবে আগে। হ্যাঁ, একদম পুরো ডিটেলস লোকেশন দেখাই, আপনারা যেভাবে বোঝেন আর কি, সরেজমিনে দেখাই দিলে আর বারবার হচ্ছে হলো ম্যাপ দেখে বা ওই নাম ধরে খোঁজা লাগবে না। সামনে সামনে একটা কাটা আছে, ওই দেখেন কাটার ডান দিকে ওই যে হচ্ছে উবার অফিসটা, ঠিক আছে? এটা হচ্ছে হলো উবার অফিসের লোকেশন, ফট করে ঘোরায় দেয়। যা হোক, এই যে হচ্ছে উবার অফিসের লোকেশন। কমার্স কলেজের সামনে আসবেন, এসে দেখবেন একটা কাটা আছে হাতের ডান দিকে, ওই ডান দিকে কাটার সামনেই দেখবেন উবারের অফিস, ঠিক আছে? এটা হচ্ছে মিরপুরে, এটা হচ্ছে ওদের যে মিরপুর অফিস ওইটা। এখন ওদের যে অন্যান্য অফিস কোথায় কি আছে না আছে ওইটার সম্বন্ধে আমার অতটা জ্ঞান নাই, তবে আমি যতটুকু জানি যে এই জায়গায় হলো আসলে ভালো সার্ভিসটা পাওয়া যায়, মানে নির্দ্বিধায় নির্ভেজাল সার্ভিস। বাকি জায়গায় হয়তো বা এজেন্ট ভিত্তিক আউটলেট দেয়া, এগুলো এজেন্ট ভিত্তিক, উবার তো আর ডাইরেক্ট আপনার নাই বাংলাদেশে, তবে এখানকার সার্ভিসগুলো হচ্ছে ভালো। এই যে আমি হচ্ছে আসলাম, আমার আগে দুইজন ছিল, ওই হাতে টোকেন ধরায় দেয়, এরপরে হচ্ছে আপনার ভিতর থেকে ডাকবে, ডাকার পরে হচ্ছে বাকি কাহিনী, এই আর কি। তো যাই হোক, আমরা যেখানে ছিলাম আর কি, আমরা ছিলাম আজকের টপিক হচ্ছে মালিকানা ট্রান্সফার, আর হচ্ছে এই যে বাইকের যে কাহিনী বললাম, যে বাইক আপনি যত অভিজ্ঞ একজনকে নিয়ে যান, তাই না, উনি হচ্ছে আপনাকে হয়তো বা ইঞ্জিনের গ্যারান্টি পারবে দিতে, যে হ্যাঁ ইঞ্জিন ভালো কিনা, এই গাড়ির ইঞ্জিন কিন্তু স্মুথ, যথেষ্ট স্মুথ এই গাড়ির ইঞ্জিন, ঠিক আছে? আর হচ্ছে হলো আপনার মানে মেজর কোনো বড় প্রবলেম থাকলে সেটা হচ্ছে আপনাকে ধরা দিতে পারবে, বাট কিলোমিটারের গ্যারান্টি আপনাকে কেউই পারবে না দিতে। হ্যাঁ, উনি আমারে বলছিল যে 11 তো আছে, আপনি 15 ধরে রাখেন, বাট সেখানে কোথায় 15 আর কোথায় 44 বলেন, আকাশ পাতাল ডিফারেন্স। কিলোমিটারটা বোঝার উপায় না, গাড়িটার কন্ডিশন যেহেতু ভালো এই জন্য দেখে আরো বোঝার উপায় নেই। তবে ভাই গাড়িতে কাজ আছে। প্রথমত গাড়ির বড়লেসের সমস্যা, যেটা হচ্ছে আমি বুঝি আর কি, নিজে এতদিন গাড়ি চালাই, যতটুকু মানে জ্ঞান অর্জন হয়েছে অতটুকুই হচ্ছে বুঝছি। তারপর হচ্ছে সামনের ব্রেক প্যাডটা আই থিঙ্ক একটু হয়ে গেছে, এটা হচ্ছে পুরোপুরি চেঞ্জ করতে হবে। পিছনের ব্রেক প্যাড ঠিক আছে, এয়ার ফিল্টারটা মাস্ট চেঞ্জ করতে হবে। স্পার্ক প্লাগ ভালো আছে, তবে আই থিঙ্ক যদি দেখি যে বেশি সমস্যা তাহলে হয়তো বা চেঞ্জ করে ফেলবো স্পার্ক প্লাগ, আর কি এই তো। আর হচ্ছে গাড়ির সার্ভিস চার্জ, আর বাকি ভিতরে খোলার পরই হচ্ছে বোঝা যাবে। তবে প্রাথমিক অবস্থায় আমার কাছে সমস্যা এটাই মনে হয়েছে, গাড়িটা প্রচুর নোংরা হয়ে গেছে। এই কয়দিন হচ্ছে হলো ওই বৃষ্টির মধ্যে ছিল তো, আর রাস্তাঘাটের কাদাতে প্রচুর পরিমাণে নোংরা হয়ে গেছে। আমি দেখি শনিবারে হয়তো বা গাড়িটা সার্ভিসে দেব, ওই ইচ্ছাটা আছে। এখন দেখা যাক কতটা কি করে উঠতে পারি। কিছুদিন আগে আমার একটা ভিডিওতে এক ভাই কমেন্ট করছিলেন যে ভাইয়া যারা ডিজিটাল এই বাইকটা দিয়ে হচ্ছে রাইড শেয়ার করা যাবে কিনা। আমি আপনাকে বলছিলাম না যে ভাইয়া ওদের লিস্টে যদি থাকে, উবারের লিস্টে, হ্যাঁ, তাহলে হচ্ছে আপনি হলো রাইড শেয়ার করতে পারবেন, আর যদি উবারের লিস্টে না থাকে তাহলে আপনার পক্ষে রাইড শেয়ার করা ওই বাইক দিয়ে সম্ভব না। তবে পাঠাও এই ধরনের কোনো লিস্ট থাকে না, আপনি পাঠাওতে অবশ্যই পারবেন। আজকে যেহেতু উবার অফিসে গেলাম, কথাটা আমার মনে পড়লো, ওদের ওই লিস্টে সম্ভবত যারা ডিজিটাল ওই বাইকটা নাই। হ্যাঁ, ওনারা চেক করছিল, বাট তারপরেও আমার থাকবে যে আপনারা তাও আইসেন, আইসে যদি বোঝায় বলেন যে এই বাজেটে এই বাইক, গাড়ি দেখায় দেখায় কিছু একটা ব্যবস্থা হয়তো বা হবে। তবে ওদের যে লিস্ট না, ওই লিস্টে সম্ভবত নাই। হ্যাঁ, উনি যা আর কি বললো ওনারা। এখন এটা বাড়ি খাচ্ছে খালি। এখন আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি রাইড শেয়ার রিলেটেড। আপনারা তো আমাকে প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে এক প্রকার পাগল বানিয়ে ফেলাচ্ছেন যে ঢাকা আসবেন, রাইড শেয়ার করবেন, সব কিছুই আর কি। ঠিক আছে ভাই, রাইড শেয়ার করতে চান, কোনো অসুবিধা নাই। ভাই রে ভাই, এত তারা। যাই হোক, রাইড শেয়ার করতে চান, কোনো অসুবিধা নেই ভাই, করেন। তবে আপনারা কোনো কিছু ছেড়ে এটার পিছনে আইসেন না, পার্ট টাইম হিসেবে রাখেন ভাইয়া, ঠিক আছে, বাট একেবারে সবকিছু ছেড়ে আপনারা চলে আসবেন, বিষয়টা কিন্তু আসলে ততটা ভালো হবে না। হ্যাঁ, পরবর্তীতে যখন দেখবেন যে ইনকাম নাই, তখন কিন্তু ঝামেলায় পড়বেন।
যদি কিছু করেন ঢাকায়, তার পাশাপাশি আসেন, তখন আপনাদের জন্য বেশি ভালো হবে। আপনারা প্রায় সময় বলেন যে আমার ভিডিও দেখে অনুপ্রেরণা পাইছেন তাই আসেন। হ্যাঁ, আমার এই ভিডিওতে ওই ইনকামগুলো কিন্তু একদিনের, এগুলো কিন্তু প্রতিদিনের ইনকাম না। প্রতিদিন যদি ওই ধরনের ইনকাম হতো, তাহলে তো ভাইয়া পড়াশোনা সবকিছু বাদ দিয়ে ভাইয়া এই কাজই করতাম। মাসে যদি সত্যি 60,000 50,000 টাকা ইনকাম হতো, তাহলে সবকিছু বাদ দিয়ে ভাইয়া এইগুলোই করতাম। বাট আসলে এত কিন্তু হয় না। হ্যাঁ, আগে এক সময় রাইড শেয়ারিং অনেক লাভজনক ছিল, বাট এখন যে হারে মনে করেন যে বাড়ছে বাইকের সংখ্যা, সেই অনুযায়ী কিন্তু যাত্রী বাড়ে নাই। বাইক বাড়ছে, বাট যাত্রী কিন্তু যা তা আছে। হ্যাঁ, যাত্রী একেবারে বাড়ে নাই তা না, কিছুটা অবশ্যই বাড়ছে, তবে ইনকাম কিন্তু আসলে সেরকম নাই। মাসে যদি 20-25 হাজার টাকা আপনাদের হয়ে যায়, তাহলে ভাই ঠিক আছে। আর যদি না হয়, তাহলে ভাইয়া অন্য দিক দেখেন। এই দিকের উপর পুরোপুরি ভরসা করে আসেন না। এটা হলো আপনাদের প্রতি আমার একটা আহ্বান থাকবে। কারণ কমেন্টে অনেক সময় সব কথা বলা সম্ভব হয় না, যার কারণে হলো কি বলবো, দেখেন এই যে সামনে এই যে এই সিএনজি আর এই বাস, আর ওই সাইডে আর একটা হলো কি বলবো, এটা কোস্টার গাড়ি। হ্যাঁ, এই যে লাগাই নিয়েছে, এখন এটা নিয়ে একটা গ্যাঞ্জাম হবে যে সিএনজি কেন লাগাইছে গাড়িতে। এখন সিএনজি যে বেরোবে, ওই সাইডে ওই উপায় নাই, ওই সাইডে আবার রাস্তার উপরে জিনিস বিক্রি করতেছে। একটা মেন রাস্তা, তার উপর রাস্তায় জিনিস বিক্রি করে, এগুলোতে প্রশাসনের না কোনো উদ্যোগ নাই এগুলো সরানোর জন্য। হ্যাঁ, কি বলবো বলেন, এই বর্তমানে আমাদের দেশের অবস্থা। হ্যাঁ, এমনিই চলতেছে আমাদের দেশটা। পুরো রাস্তাঘাটে আপনি অনিয়মের মানে কি বলবো আর কি, অনিয়মের আখড়া। একটা মেইন রোডে দেখছেন এই ধরনের অটো, এগুলো চলা সম্পূর্ণ নিষিদ্ধ মেইন রোডে, তারপরে এগুলো আসে। পুলিশ থাকে এখানে কিন্তু। হ্যাঁ, দেখবেন বাইক এখানে কিন্তু একটা ভুল করবে, মামলা দেওয়ার জন্য পুলিশ একদম পুরো এক নম্বরে এক পায়ে খাড়া। একটা ভিডিও দেখলাম, হ্যাঁ, একজন পাঠাও রাইডার একজনের নামাবে মিরপুর 10-এ, জাস্ট যাত্রীদের নামাইছে, পকেটে টাকা ঢুকাইতে পারে না, এসে বলে এখানে পার্কিং করা যাবে না। তবে যাত্রী নামাবে কোথায়? আপনারা কি স্পেস করে রাখছেন? অবশ্য ওই জায়গার ফুটপাথটা দেখেন, পুরো ফুটপাথটা আমি ওই যে মিরপুর 10-এর, হ্যাঁ, মিরপুর 10-এর ওইখানকার ওই পুরো যে ফুটপাথ, ওই পুরো ফুটপাথটাই হকারদের দখলে। ওইগুলো কিন্তু উচ্ছেদ করা নিয়ে কোনো কাহিনী নেই, অথচ একজন যাত্রীর নাম আইছে, সে টাকাটা নিয়ে চলে যাবে, অথচ তারা চলে আইছে মামলা দিতে। বাংলাদেশে সব আইন খাটেই বাইকারদের উপরে। হ্যাঁ, সব আইন খাটেই বাইকারদের উপরে, আর এই যে প্রাইভেট গাড়ি মালিক যারা এদের উপরে। এই সিএনজির ক্ষেত্রেও অনেক সময় কোনো আইন খাটে না, বাসের ক্ষেত্রেও আইন খাটে না, অন্যান্য যত বিশেষ করে অটোর ক্ষেত্রে তো কোনো আইনই নেই। এই হলো বাংলাদেশের আইনের অবস্থা। আমরা এই যে এত কষ্ট করে গাড়ির নাম ট্রান্সফার করলাম, এই হ্যান ত্যান ফিঙ্গারপ্রিন্ট, কি দরকার রে ভাই? এগুলো ওনার কাছে কিনছি নিয়ে এমনি চালাবো, তাই না? অটোর তো কোনো রেজিস্ট্রেশন নাই। এত কষ্ট করে ভাই টাকা খরচ করে আজকে সারা দিনটা নষ্ট করে আমি এই কাজ করলাম, কেন? রাস্তাতে পুলিশ ধরলে মামলা না দেয়। এই আমাদের দেশের বর্তমান অবস্থা। আর যাই হোক, এছাড়া এগুলো নিয়ে কিছু বলার নাই বেশি, কারণ এগুলো নিয়ে বেশি বললেও এগুলোর এফেক্ট ভালো হয় না। তো যাই হোক, আজকের ভিডিওটা আর লং না করি, অনেক কথাই আপনাদের সাথে বললাম। অনেক কোয়েশ্চেন আপনাদের মনেও আছে, সেগুলো অবশ্যই কমেন্ট সেকশনে করবেন, আর সেগুলোর আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর ভাইরা যারা হোয়াটসঅ্যাপে অনেকে কল দিচ্ছেন, হ্যাঁ, আমাকে পাচ্ছেন না, তাদেরকে বলি ভাই শুক্রবার ছাড়া কলটা দিয়েন না। সবসময় পড়ালেখা প্লাস অন্যান্য কাজে অনেক ব্যস্ত থাকি, যার কারণে আমি আপনাদেরকে প্রপারলি সময় দিতে পারি না। এখন শুক্রবারে আপনাদের একটা টাইম দেওয়া আছে, রাত 10টা থেকে 11টা, এই টাইমে কল দিয়েন ভাইয়া। দরকার পড়লে সবার সাথে ওই টাইমটাই আমি স্পেসিফিকভাবে কথা বলে নেবো, ওই টাইমে আপনাদের সবার অ্যান্সার দেবো। বাট এছাড়া আর কল টল দিয়েন না, কারণ আপনাদের এই যে কল দেন আমি ধরতে পারি না, আমারও খারাপ লাগে। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই একটা প্রয়োজনেই কল দিচ্ছেন আমার। বাবারে কি হর্ন! যা হোক, এই দেখেন পুলিশ এসে এই যে কেস করতেছে, হ্যাঁ, রাস্তার মাঝখানে, অথচ ওই জায়গায় কিন্তু পুলিশ নেই, যেখানে অনিয়মটা হচ্ছে ওখানে নাই। তো যাই হোক, আপনাদের সাথে যেটা কথা ছিল আর কি, যে আপনারা রাত 10টা থেকে 11টা শুক্রবারে এই টাইমটায় কল দেন, এই টাইমে আপনাদের সাথে কথা বলবো। কারণ আমি যেসব বিষয় নিয়ে কন্টেন্ট বানাই, এগুলো কিন্তু মানুষের জীবিকার একটা বিষয়। মানুষ অপ্রয়োজন ছাড়া কেউ কল দেয় না, প্রত্যেকে প্রয়োজনেই আপনারা কল দেন। এই জন্য যখন কলটা ধরতে না পারি, আপনাদের সময়টা না দিতে পারি, আমারও অনেক খারাপ লাগে। যার কারণে নির্দিষ্ট টাইমে যদি আপনারা কলটা দেন, তাহলে আমি আপনাদের সাথে মানে প্রপার টাইম দিয়ে আপনাদেরকে, প্রত্যেকেরই যাদের এই সমস্যাগুলো আছে, প্রত্যেকের সাথে প্রপার টাইম দিয়ে আমি কথাগুলো বলতে পারি। হ্যাঁ,
আজকে বৃহস্পতিবার কিন্তু, হ্যাঁ দেখছেন রাস্তায় কিন্তু ভালোই জ্যাম। আজকে অনেকেই ঢাকা থেকে বের হবে। আর এক সময় যে এই সাইডে হচ্ছে নিকুঞ্জের কি বলতেছি কথা বলে আটকে যাচ্ছে, নিকুঞ্জ পেট্রোল পাম্প এই পর্যন্ত লাইন চলে আসতো, হ্যাঁ এখন কিন্তু আর কোনো লাইন নাই। লাইন ছিল আগে, এখন আর কোনো লাইন নাই। সিন্ডিকেট আস্তে আস্তে ভাঙছে, এটা একটা আমাদের জন্য ভালোই। আর হচ্ছে আপনারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই ভাই, আপনাদের জন্য দেখেন আজকে সারাদিন এত কষ্ট করছি, তারপরে হচ্ছে আবার গেলাম হচ্ছে এই উবার অফিসে, আপনাদের জন্যই কিন্তু ইনফরমেশন সংগ্রহ করতে গেছি। আপনারা কিন্তু প্রায় 90%-এর উপরে লোকজন কিন্তু আছেন যারা ভিডিও দেখেন ঠিকই, বাট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না। ইউটিউব চ্যানেলটা বিশেষ করে, ফেসবুকেও যারা ভিডিও দেখেন তারাও কিন্তু প্রপারলি ফলো করেন না। হ্যাঁ, সো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং হচ্ছে ফেসবুক পেজটাকে ফলো করতে হবে, তাহলে এই ধরনের ভিডিও আরো বেশি বেশি বানানোর উৎসাহ পাবো আপনাদের জন্য। হ্যাঁ, এই যে যেসব আপনারা কোয়েরি করেন এগুলো অনেক কিছুই হয় কিন্তু আমি জানি না, এই যে আজকে যাই আপনাদের জন্য টাইম দিয়ে শুনে আসলাম। এখন এর জন্য কিন্তু ভিডিওতে একটা লাইক করতে হবে এবং যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। এবং যতক্ষণ পর্যন্ত আমি নতুন কোনো ভিডিও নিয়ে না আসি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মটন স্ট্রিটের সাথেই থাকবেন। আজকের মতো ভিডিও থেকে বিদায়।